নমস্কার। ভাগ্যবান স্বামীরাই স্ত্রী রত্নের অধিকারী হয়েছেন। রম্য ও কৌতুকপ্রিয় শ্রী আশিস রায়চৌধুরী মহাশয় তাঁর রচিত এমন রচনাবলী আমার কাছে পেশ করেছেন, যার মধ্যে স্ত্রী রত্ন অন্যতম। তাঁর স্ত্রীকে বিলক্ষণ চিনতাম, অতি ভদ্রমহিলা বলেই পরিচিত, বর্তমানে প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রীরত্ন আর এই রচনার স্ত্রীরত্ন আমার কাছে পরস্পর বিরোধী, তাই অতি মুগ্ধতায় এই ভিডিও আমার প্রিয় দর্শক শ্রোতার কাছে পেশ করতে চেষ্টিত হয়েছি। ভারতরত্ন কোনোদিন পেতে পারি এ আশা করার মতো অর্বাচীন আমি নয়। অতএব স্ত্রীরত্ন নিয়ে আমি সুখসাগরে ভাসিলে আপনারা আপত্তি করিবেন কেন? বলতে চাই যে আমার স্ত্রীরত্নটি দুর্লভ ও একান্তই খাঁটি। তিনি যে আমার উপর মাঝে মাঝে রুষ্ট, বিরক্ত, বিরূপ ও ক্রোধান্বিত হন এবং শ্রীমুখ নিঃসৃত বাক্যবান বর্ষণ করেন, তা সম্পূর্ণ আমার দোষে। একটু অধিক বয়সে বিবাহ করেছিলাম বলেই যে স্ত্রীর প্রতি আমার দৌর্বল্য আছে তা ভাববেন না। তিনি নিজ গুণেই আমাকে বশীভূত করেছেন। বিয়ের ঠিক পরে পরে আবিষ্কৃত হলো যে আমার সাজসজ্জা গেঁয়ো-ভূতের মতো। আমি গ্রামের লোক এবং চাকুরি জীবনের প্রথম দিকে দীর্ঘদিন গ্রামে থেকেছি। গ্রামের সহজ সরল অনাড়ম্বর লোকেদের সাথে মিশেছি। বোধহয় এটা তারই ফল। আমার স্ত্রী সংসারের হাল ধরেই সতর্ক করলেন, আত্মীয় অনাত্মীয় কাকেও কত মাইনে পাও, বলো না, এড়িয়ে যেও। পূর্বে মাইনে বাড়লে বাড়ি ফিরে গদগদ চিত্তে স্ত্রীকে বলতাম এবং তিনি এই শুভ সংবাদে নিজের দুল, বাউটি, গলার হার এসব গড়িয়ে নিতেন। তখন আমি কি করলাম? এখন এই সতর্ক হয়ে গেলাম, আর আমি আর বলি না। একদিন চৈতন্যোদয় হলো যে স্ত্রীও তো পরমাত্মীয়। সতর্ক হলাম। অতিরিক্ত অর্থাগম হলে স্ত্রী জানতেই পারেন না। ইতিমধ্যে এক বিপত্তি এসে উপস্থিত হলো। কর্মস্থল থেকে শ্বশুরবাড়ি গিয়েছি, ইচ্ছা সেখানে কয়েকদিন ছুটি কাটাবো। রাত্রে ভুঁড়ি ভোজ খেয়ে ঘুমিয়েছি। ভোরবেলা পাশের ঘর থেকে কলরব কানে ভেসে এলো। ঘুম চোখে চেয়ে দেখি স্ত্রী নেই। একটু কান পেতে শুনি উচ্চগ্রামে তাঁর কণ্ঠস্বরে তাঁর মা ও ভাইকে আমার নাসিকা গর্জনের কথা প্রচার করছেন। এতদিন এই খবর গোপন রাখা হয়েছিল। গত রাত্রে নিদ্রাবিহীন কেটেছে। আমি প্রাণাধিক প্রিয়াকে ঘুমাতে দিইনি। অনুতাপানলে দগ্ধ হচ্ছি এবং কুম্ভকর্ণ উপাধিতে ভূষিত হচ্ছি। মোটর সাইকেল ও সাইলেন্সার পিস্তলের আছে, কিন্তু কোনো বৈজ্ঞানিক এ যাবৎ নাসিকার সাইলেন্সার আবিষ্কার করেননি কেন? আমার স্ত্রী রত্নের পরের ঘটনাটিও চমকপ্রদ। পিস্তুত ভাইয়ের বিয়েতে যোগদান করতেই হবে। বিয়ের দিন দুপুরে পৌঁছালাম। বরানুগমনে যেতেই হবে আমাদের। সন্ধ্যার পর বর রওনা হবে। প্রস্তুতির জন্য আমার পত্নী রত্নটি তাঁর দাঁত উজ্জ্বল করতে ব্যস্ত। এক হাতে ব্রাশ নিয়ে পেস্টের জন্য তাক হাতড়াতে এগুলো পেয়েছেন। তার সদ্ব্যবহার করলেন। তারপরে ওয়াক ওয়াক শব্দ। মাতৃত্ব জাতীয় শারীরিক পরিবর্তনের কথা তো জানা নেই। কাছাকাছি গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির হয়ে গেল। এ তো দেখি শেভিং ক্রিম। আর টুথপেস্ট ভেবে তিনি শেভিং ক্রিম নিয়ে নিয়েছেন। তাঁর মুখমণ্ডল বিকৃত ও বিস্ফারিত চোখ দেখে আমার উচ্চরোলে হাসি পেল। হাসি পেয়ে ঘরের এক কোণে খুক খুক করে হাসতে লাগলাম। এই ক্রিম আমি ব্যবহার করি, কিন্তু তার স্বাদ কখনোই গ্রহণ করিনি। কথায় বলে মধুরেণ সমাপয়েৎ, বিয়ের মন্ত্রেও আছে ওং মধু, কিন্তু এই মধুই আমার কাল হলো। হঠাৎ মনে হলো, আমি কি আমার স্ত্রীর প্রতি যত্নশীল? মুখমণ্ডল বিশুষ্ক, চক্ষু কোটরাগত, স্বাস্থ্যের সেই জৌলুস নাই। একদিন শীতের রাতে শুনতে পেলাম তিনি কাশছেন। আমি ভোরে উঠেই স্ত্রীকে বললাম, 2 চামচ মধু সেবন করো, তোমার মধু খাওয়া খুব দরকার। কথাটা শেষ করার ফুরসত পেলাম না। ঝাঁঝালো উত্তর এলো,
তোমার মতো কুচুটে কোদলে লোক, তোমারই মধু খাওয়া দরকার, আমার নয়। হায় হায়, 50 বয়স হয়ে গেল, অথচ কোথায় কি বলতে হয় শিখলাম না। অদূরে দেখি আমার 18 বছরের ছেলে আমার বিব্রতাবস্থা দেখে মিটি মিটি হাসছে। আমারই মধু খাওয়া দরকার প্রমাণ করার জন্য 2 চামচ মধু ঢেলে সশব্দে চাকুম চুকুম শব্দে চেটে খেলাম। ভাগ্যিস আমার মধুমেহের রোগ নেই, থাকলেও কি স্ত্রীর প্রীতি উৎপাদনে অবশ্যই খেতাম। স্ত্রীরত্নটি আমাকে অপাঙ্গে দেখলেন। বোধ করি তাঁর ক্রোধ প্রশমিত হলো। নমস্কার।